প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে বিএসএস অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কোর্স কোড 231901-এ অর্থাৎ আমাদের পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ 1971 টু ডেট, এই কোর্সের আজকের সপ্তম লেকচারে আমি ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, তোমাদেরকে স্বাগতম। বৈশ্বিক করোনাকালে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত দেশের সকল স্টুডেন্টের জন্য এমন একটা উদ্যোগ নেয়াতে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আজকে আবার স্বাগতম জানাচ্ছি। আজকের আমাদের ক্লাস সপ্তম লেকচারের ক্লাস টাইটেল হচ্ছে, আমাদের লেকচার টাইটেল হবে আজকের মিলিটারি ইন্টারভেনশন অফ 1982, অর্থাৎ এইচ.এম. এরশাদের রেজিম, অর্থাৎ এরশাদের ক্ষমতা আসীন এবং ক্ষমতা থেকে পদচ্যুত বা পদত্যাগ অবসান পর্যন্ত এই যে প্রায় 9 বছর, আজকের ক্লাসে আমরা এই বিষয়ে আলোচনা করব। আমি আশা করি আজকের ক্লাস দ্বারা, কারণ আজকের ক্লাসটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রায় 9 বছর নিয়ে আলোচনা হবে। তোমরা জানো আমাদের এই কোর্সে আমরা ক্লাস যখন লেকচার দিই তখন অনেকগুলো ক্লাস নিতে হয়, কিন্তু আমাদের এই সময়ে আমরা এই কোর্সটাকে আমরা 10টা ভাগে লেকচারে বিভক্ত করে, এই জন্য আমরা আলোচনায় সংক্ষিপ্ত হলো আমাদের সময়ের ব্যাপ্তি কিন্তু অনেক বেশি। আমরা আজকের এই এরশাদের পুরো রেজিমটা আমাদের আজকে আলোচনা করব। তো দেখা যাক আমরা কি আলোচনা করব আজকে। আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের লেকচার টাইটেল হচ্ছে মিলিটারি ইন্টারভেনশন অফ 1982 and the military regime of General Ershad। আমাদের এটা হচ্ছে আমাদের তোমাদের সিলেবাস অনুযায়ী আজকের ক্লাস কন্টেন্টটা হচ্ছে এটা, সামরিক হস্তক্ষেপ 1900, সামরিক বাহিনীর হস্তক্ষেপ 1982 এবং এরশাদের শাসনকাল, রেজিম এরশাদের শাসনকাল, জেনারেল এরশাদ সিভিলাইজেশন প্রসেস, অর্থাৎ এরশাদ তো সামরিক শাসক, তিনি কিভাবে তার শাসন ব্যবস্থাকে বেসামরিকীকরণ করেছে, এই নিয়েও আমাদের আজকে আলোচনা হবে। ফল অফ দ্য জেনারেল এরশাদ, এরশাদের এই পতন, অর্থাৎ এরশাদের ক্ষমতার যে সমাপ্তি 9 বছরের, এটা নিয়ে আমরা শেষ অংশে কিছু আলোচনা করব। আজকে আমরা আমাদের আসলে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরশাদের সময় অনেকগুলো এবং এরশাদের পতনের পর এরশাদের ক্ষমতা গ্রহণ এবং এরশাদের ক্ষমতা থেকে পদচ্যুতিকরণের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণে, রাজনৈতিক ইতিহাসে অনেকগুলো প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং এখানে অনেক একটা কনসাসনেস দেখা গিয়েছে রাজনৈতিক দলের মধ্যে, যেটা কখনো দেয় নাই, যে কনসাসনেসের ভিত্তিতে তিন দলীয়, যেটাকে আমরা তিন দলীয় তিন জোটের ঐক্যমত বা 1990 সালের 19শে নভেম্বর যে কনসাসনেস হয়েছে, এই কনসাসনেস বাংলাদেশ না শুধু পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক বিশ্লেষণে এইটি একটি গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা এখানে অনেকগুলো আলোচনা আছে, আমরা এই আজকের রেফারেন্স গুলো গুরুত্বপূর্ণ। দিলারা চৌধুরী আমরা আজকে আলোচনা করছিলাম, দিলারা চৌধুরীর কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, ওই বই থেকে গভর্নমেন্ট অফ কনস্টিটিউশন, কারণ এই সময়ে যে সংশোধনীগুলো হয়েছে এই সংশোধনীগুলো আমরা কনস্টিটিউশন থেকে আলোচনা করেছি। আমার আর প্রফেসর ডক্টর জামাল খানের অ্যানালাইজিং পাবলিক ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের পাবলিক ম্যানেজমেন্টের যে বিশ্লেষণ, এটা আমরা এখান থেকে পেয়েছি। আব্দুল হালিমের কনস্টিটিউশনাল ল অ্যান্ড পলিটিক্স, এখান থেকে রনক জাহানের বাংলাদেশ পলিটিক্স প্রবলেমস অ্যান্ড ইস্যুস, এটা থেকে মদুদ আহমেদের
এখানে বইটি খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশ এ স্টাডি অফ ডেমোক্রেটিক রেজিম। অর্থাৎ মওদুদ মূলত এই 91 থেকে অর্থাৎ এরশাদের পিরিয়ড থেকে এই বইটিতে আলোচনা করেছে। মোহাম্মদ এম এ হাকিম, আব্দুল হাকিম স্যারের শাহাবুদ্দিন ইন্টিগ্রাম, খুব ইম্পর্টেন্ট একটা বই। এই এই আলোচনা, এই কনটেক্সটকে বোঝার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বই। এই বই থেকে আমরা এখানে আলোচনা, আর হচ্ছে আমাদের যে সংসদ, দুইটা সংসদ এই রেজিমে হয়েছে, সংবিধান এবং আইন সংসদের অবস্থা বোঝার জন্য আমরা নিজাম আহমেদের দ্য বাংলাদেশ পার্লামেন্ট এর ডাটা হ্যান্ডবুক, এই বইটাও আলোচনা করছি। এবং স্যারের যে বইটা আমরা আগে দেখাইছিলাম, দ্য বাংলাদেশ পার্লামেন্ট, ইংল্যান্ড থেকে যেটা প্রকাশিত, ওটা থেকেও আমরা আলোচনা করেছি। আর দেখা যাক আমাদের বাংলা কি কি বই আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এটা তো তোমরা লেটেস্ট যেটা, ওটাতে আছে। বদরুদ্দিন উমরের বাংলাদেশের সংসদীয় রাজনীতির চিত্র, তারপর হারুন রশিদ স্যারের এই বইটাই মূলত আমাদের এই কোর্সের সবচেয়ে বেশি উপযোগী, বাংলাদেশের রাজনীতি, সরকার ও শাসনতান্ত্রিক উন্নয়ন 1957 থেকে 18। অর্থাৎ এই শাসনতান্ত্রিক উন্নয়নের যে প্রায় 250 বছর, এই সময়ের মধ্যে আমরা এই 82 থেকে 90 পর্যন্ত, এরশাদের পতন শুরু থেকে শেষ পর্যন্ত এই বই থেকে আলোচনা সাজানো গোছানো আছে। এখান থেকে আমরা আলোচনা করেছি। আব্দুল হালিমের ইংরেজি বইয়ের কথা বলছি, এটা বাংলা বই। ওদুদ ভূঁইয়া স্যার, রফিকুল ইসলামের, এই যে এখান থেকে আমরা আরো কিছু আলোচনা করতে পারি। রফিকুল ইসলামের স্বৈর শাসনের 9 বছর, ইউপিএল থেকে পৌঁছা, এই বইটা থেকে আমি নিজে পড়েছি। এটা খুব একটা ভালো বই। এটা পড়লে তোমরা পুরো প্রেক্ষাপটটা, এরশাদের যে ক্ষমতার প্রেক্ষাপট, মানে কখন থেকে শুরু হয়েছে, তিনি কিভাবে তাকে ক্ষমতা আসীন করছে, এই ব্যাপারে এই বইতে খুব ব্যাপকভাবে আলোচনা। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সংগ্রাম সংঘর্ষ, মার্ক্স চর্চা কেন্দ্র কর্তৃক মার্ক্সবাদ অনুশীলন সমিতি পর্যালোচনা ঐক্য, অর্থাৎ একটা ঐক্য পরিষদ কর্তৃক একটা আলোচনা হয়েছে। এই আলোচনাও আমরা এখান থেকে আলোচনা করতে পেরেছি। দেখা যাক আমাদের এই যে বাংলাদেশের কনস্টিটিউশনটা, এই যে আমরা যেটা বলেছিলাম, বাংলাদেশের কনস্টিটিউশন, এই যে 2025 অক্টোবরের 10 অক্টোবর পর্যন্ত ওই বইটি। তারপরে হচ্ছে এই যে দিলারা সদ্দিক কনস্টিটিউশন অ্যান্ড কনস্টিটিউশনাল ল, কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, এই যে হারুন স্যারের এই বইটা, বাংলাদেশ এর রাজনীতি, সরকার ও শাসনতান্ত্রিক উন্নয়ন। তারপরে আব্দুল হাকিম স্যারের এই বইটা, শাহাবুদ্দিন ইন্টিগ্রাম, শাহাবুদ্দিনের। তারপর ডেমোক্রেটাইজেশন ইন বাংলাদেশ, এটা সিটাং ইউনিভার্সিটির একজন স্যারের, মোস্তাফিজুর রহমান সিদ্দিকী স্যারের এই বইটাও, এই প্রেক্ষাপটটা খুব আলোচনা আছে। বাংলাদেশ পলিটিক্স অ্যান্ড বাংলাদেশ পলিটিক্স প্রবলেমস অ্যান্ড ইস্যুস, রনক জাহান ম্যাডামের বই। মওদুদ আহমেদের বইটা, বাংলাদেশে স্টাডি অফ ডেমোক্রেটিক রেজিম। তারপরে হচ্ছে যে মোস্তাফিজুর রহমান, মুজাফফর, মাহফুজুল হক চৌধুরীর ডেমোক্রেসি ইন বাংলা, এই বইটা। আর এই যে আমাদের জালাল ফিরোজ এর বাংলা একাডেমির পরিচালক, উনি ডেমোক্রেসি বা উনি কনফ্লিক্ট, অর্থাৎ 90-এর যে কনফ্লিক্ট, এখানে অনেকগুলো আলোচনা আমরা এখান থেকে পেয়েছি। এই যে যৌথ ঘোষণা, তারপরে বাংলাদেশের এই যে একটা বিদেশি রাইটারের একটা বই, এটাও আমরা, অর্থাৎ এই প্রেক্ষাপটটা বোঝানোর জন্য আমরা বেশ কয়টি বই থেকে আলোচনা করতে পেরেছি এবং বেশ কিছু আলোচনা হয়েছে। এখন দেখা যাক আমাদের মূল আলোচনায় আমরা কি পাই। আচ্ছা, বিচারপতি, অর্থাৎ জেনারেল জিয়া সিটাগাংয়ে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মৃত্যুবরণের পরবর্তীতে যে সময়টুকু, অর্থাৎ 30 মে থেকে এরশাদের সময়কাল 24 মার্চ 1982, এই সময়টিকে জিয়ার শাসনামলের উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার, তিনি এই সময়তে, উনি এরশাদের ক্ষমতা কিভাবে ওনার কাছ থেকে, এই নিয়ে আমি একটু আলোচনা শুরুতে প্রেক্ষাপট হিসেবে আলোচনা করার চেষ্টা করেছি। রাষ্ট্রপতির দায়িত্ব, অর্থাৎ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কোনো কারণে রাষ্ট্রপতির পদ খালি হলে বা রাষ্ট্রপতির মৃত্যুবরণ বা কোনো কারণে, যে কোনো কারণে রাষ্ট্রপতির পদচ্যুত হলে উপরাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করেন। সেই হিসাবে বিচারপতি আব্দুস সাত্তার, উনি বয়স্ক ছিলেন, 73 বছর বয়স্ক, জিয়া সরকারের উপরাষ্ট্রপতি।
তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পরবর্তীতে যখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি, তখন তিনি রাষ্ট্রপতির নির্বাচনের জন্য তিনি তার সংবিধানের ৬ষ্ঠ সংশোধনী প্রয়োজন হয়ে পড়ে। অর্থাৎ রাষ্ট্রপতির উপরাষ্ট্রপতির পদকে অলাভজনক ঘোষণা করে তিনি রাষ্ট্রপতির পদে নির্বাচন করার যোগ্য হবে না। অর্থাৎ এই ৬ষ্ঠ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদকে অলাভজনক ঘোষণা করে এবং এর মাধ্যমে তিনি রাষ্ট্রপতির নির্বাচন প্রার্থী হিসেবে আর কোনো বাধা রইল না। এখন এই নির্বাচনে এই যে রাষ্ট্রপতির যে দায়িত্ব গ্রহণ বা জিয়াউর রহমানের মৃত্যু, এই সময় কিন্তু দেশের প্রধান সেনাপতি ছিলেন, চিফ অফ দ্য স্টাফ ছিলেন জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ। তিনি তখন উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি হিসেবে বা এই নির্বাচনে তিনিও তারও উদ্দেশ্যপ্রণীতভাবে উনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন সময়। আর এই যে রাষ্ট্রপতি নির্বাচন, এই রাষ্ট্রপতি নির্বাচন 1981 সালের 8 জুলাই যখন সংবিধানের ৬ষ্ঠ সংশোধনী আইন পাশ হয়েছে, তখন আর উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির নির্বাচনের ব্যবস্থা করেন অস্থায়ী রাষ্ট্রপতি। আর এই নির্বাচনে 1981 সালের 15 নভেম্বর এই রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে 31 জন প্রার্থী হয়েছিলেন, কিন্তু এই নির্বাচনে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী হয়েছে বিএনপি জোটের অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের সাথে এবং আওয়ামী লীগের জোটের পক্ষ থেকে ডক্টর কামাল হোসেনের সাথে। এখানে এই নির্বাচনে রাষ্ট্রপতি হিসেবে বিপুল ভোটে বিচারপতি সাত্তার এই নির্বাচিত হন। তিনি 65.80% বাক ভোট পায় এবং কামাল হোসেন পেয়েছে 26% ভোট। আর যে 31 বাকি যে 29 জন সদস্য, এর মধ্যে তারা পেয়েছেন 8.15% ভোট। অর্থাৎ এই নির্বাচনে যে হাফিজি হুজুর মাওলানা মোহাম্মদ আলী সহ অনেক নেতৃবৃন্দ এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল মূলত আব্দুস সাত্তার এবং কামাল হোসেনের সাথে, এবং আব্দুস সাত্তার বিপুল ভোটেই জয় হয়েছিলেন। এই রাষ্ট্রপতি পদে থাকাকালীন সময়ে তিনি 4 মাসের ব্যবধানে মাত্র 128 দিনে 24 মার্চ 1982 সালে তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেন এবং এর মাধ্যমে এরশাদের ক্ষমতার ভিত্তি, অর্থাৎ একটি অভ্যুত্থান ছাড়া, মানে নীরব অভ্যুত্থানের মাধ্যমে বা মেকানিজমের মাধ্যমে একটা নির্বাচিত বৈধ সরকারকে পদচ্যুত করে বা তাকে সংসদ ভেঙে দিয়ে, মানে সরকার ব্যবস্থাকে সামরিকরণের মাধ্যমে এই বিচারপতি সাত্তারের শাসন আমলকে 24 মার্চ শেষ দিয়ে দেশে আরেকটা পট পরিবর্তন হয়। এইভাবে রাষ্ট্রপতির পদ থেকে স্বাস্থ্যগত কারণে আব্দুস সাত্তার পদত্যাগ করেন। এখন আব্দুস সাত্তারের পদত্যাগের পর দেশে সামরিক শাসন জারি হয়। এই সামরিক শাসনের প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে সেনাপ্রধান তৎকালীন হুসাইন মোহাম্মদ এরশাদ এবং বাকি যে দুই বাহিনীর বিমান এবং নৌবাহিনীর প্রধান, তারা উপসামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে এরশাদ সুপ্রিম কোর্টের বিচারপতি আহসান উদ্দিনকে রাষ্ট্রপতির দায়িত্ব দেন এবং তিনি প্রধান সামরিক শাসক হিসেবে মূলত তিনিই ক্ষমতাকে এনজয় করেন। এবং এই
এই সময়ে তিনি বেশ কিছু পদক্ষেপ, বিভিন্ন ধরনের কর্মসূচি, অর্থাৎ তার যদিও আমরা তার সিভিলাইজেশন প্রসেস একটু পরে আলোচনা করব, এখানে তিনি অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেন। এই পদক্ষেপের আওতা 1982 সালের 28 এপ্রিল জেনারেল মুনিমের কে প্রদান করে তিনি প্রশাসনিক পূর্ণ নিবাস ও উন্নয়নের একটা কমিটি গঠন করছে, এবং পার্বত্য চট্টগ্রাম তার সরকারের যে আইন মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী ছিলেন এয়ার ভাইস মার্শাল একে খন্দকার, তার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম স্থানীয় জেলা পরিষদ উন্নয়নে একটা কমিটি গঠন করেন। এবং এই কমিটির প্রেক্ষিতে, এই সংস্কারের প্রেক্ষিতে এরশাদ প্রাক্তন পুরাতন থানা 460টি থানাকে উপজেলাতে উন্নতিকরণ করেন, এবং পুরাতন যে মহাকুমাগুলো ছিল এগুলোকে জেলায় পরিণত করেন, অর্থাৎ দেশের 66টি জেলা হয়েছে। এবং এইভাবে তিনি যে বিভিন্ন যে সংস্কার, এই সংস্কার ব্যবস্থায় তিনি বেসামরিকীকরণের তিনি প্রক্রিয়া শুরু করেন। তিনি নতুন শিক্ষানীতি প্রণয়ন, তারপরে সুপ্রিম কোর্টকে মূলত তার এই সংস্কার পদ্ধতি বিকেন্দ্রীকরণ এই ছিল, যেমন সুপ্রিম কোর্টকে ঢাকার বাহিরেও আরো 6টি জেলা, রংপুর, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বিভিন্ন এই সমস্ত জেলা স্থাপন করেন শাখা সুপ্রিম কোর্টের। যদিও আমরা এটা পরবর্তীতে আলোচনা করবো, এটা পরবর্তী আন্দোলনের মুখে বাতিল। এছাড়া তিনি এই সংস্কারে তিনি নতুন শিক্ষানীতি প্রণয়ন, ওষুধ নীতি, ভূমি সংস্কার পদক্ষেপ, তারপরে নারী নির্যাতন রোধে পারিবারিক আদালত গঠন, পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় সরকার আইন 1989, এইগুলো হচ্ছে উল্লেখযোগ্য। এখন এই যে তার সরকারকে যে বৈধতাকরণ বা সংস্কার, এটার জন্য তো সংবিধান সংশোধন দরকার। এই তিনি প্রথমে সংবিধান, আমরা আগে উল্লেখ করেছি, তিনি 1982 সালে সামরিক শাসন আইনের জারির মাধ্যমে সংসদকে স্থগিত করেন, এবং সংবিধানকেও স্থগিত করা হয়, এবং সরকারকে ভেঙে দেওয়া হয়, এবং নতুন করে সরকার ব্যবস্থার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। সংবিধানের যে এরশাদের সময়ে আমরা 4টা সংশোধনী হয়েছে, সপ্তম, অষ্টম এবং নবম। এই সংশোধনীর মাধ্যমে তিনি মূলত তার প্রথম যে সংশোধনী সপ্তম, এটা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য। এই সংশোধনীর সবচেয়ে উল্লেখযোগ্য দুটো দিক, প্রথম যে দিকটা এটা হচ্ছে 1982 সালের 24শে মার্চ থেকে 1986 সালের 10ই নভেম্বর পর্যন্ত যে এই সরকারের এই অন্তর্বর্তীকালীন সময়ের যে পরম মান আইন, তারপরে যে আইন প্রণয়ন, অর্ডিন্যান্স, অধ্যাদেশ জারি হয়েছেন, এইগুলোকে বৈধতা ঘোষণা করেন, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স 60 থেকে 62 করেন। এই দুইটা ছিল এই সংশোধনীর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। তো 1986 সালে এসে এই আইনকে, অর্থাৎ বিগত 4 বছরের বেশি সময়ের রাষ্ট্রপতি কর্তৃক বা তারপর সামরিক আদেশের কর্তৃক যত ধরনের অধ্যাদেশ, বিধি এবং আইন বা এ সব কিছুকে বৈধতাকরণ করা হয়েছে। এখন এখানে একটা বিষয় বিশ্লেষণের বা জানার বিষয় হচ্ছে, সামরিক আইন আসলে কোনো আইন না। সামরিক আইন হচ্ছে, মানে আমি যেটা বলতে চাচ্ছি, সামরিক আইনটা হচ্ছে সেনাবাহিনীদের সামরিক প্রেক্ষাপটে বা সামরিক বিষয় নিয়ে আলোচনা করে। কিন্তু আমাদের যে আইন, সংবিধান বা আমাদের যে করবে, এটার সাথে ওটার দেশের নিয়মটা হচ্ছে, যদি কোনো কারণে রাষ্ট্রপতির উপর বা উপরাষ্ট্রপতি যে কোনো সাংবিধানিক পদ যদি শূন্যতা আসে, সেই হিসাবে রাষ্ট্রপতি সংবিধানেই বর্ণিত আছে এই পদ কিভাবে পূরণ হবে। এই পদ কিন্তু সংবিধানের মানে সামরিক আইন দ্বারা এটা পরিপূরণ করার জন্য নয়। এর প্রেক্ষিতে আমরা যেটা 15তম সংশোধনীতে দেখছি, এই 7ম সংশোধনীকেও সুপ্রিম কোর্ট বাতিল করছেন।
এবং এটার প্রতিফলন আমরা আবার 15তম সংশোধনীতে দেখতে পেরেছি। তাই জন্য এই যে সামরিকীকরণের যে বৈধতা, এটা আসলে মানে সামরিক শাসকের যে বৈধ করে না, এটা কিন্তু ইট ইটসেলফ এর রং। কারণ সামরিক আইন কখনো সংবিধানের কোথাও সামরিক আইন বা সামরিক বাহিনীর সেনাপ্রধান রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে বা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার যে পদক্ষেপগুলো, এটা কোথাও কিন্তু এভাবে নেয়। আচ্ছা যাক, সেকেন্ড যে সংশোধনী, অষ্টম সংশোধনী, তিনি অষ্টম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম এবং 6টি সুপ্রিম কোর্টের 6টি, যেটা আমি একটু আগে আলোচনা বলছিলাম, সুপ্রিম কোর্টের আরো 6টি শাখা বিভিন্ন জেলাতে করেছেন। এই যে এখন রাষ্ট্রধর্ম যে ইসলাম, এটা করে মূলত তিনি বিশেষজ্ঞ বা তাত্ত্বিকদের, রাষ্ট্রবিজ্ঞানীর ভাষায় তিনি রাষ্ট্র বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থার যে মূলনীতি সেকুলারিজম, তাতে আঘাত করা হয়েছে। অর্থাৎ যদিও বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, কিন্তু বাংলাদেশের মূল সংবিধান বা অন্য কোথাও ধর্মকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করা, কিন্তু এরশাদ অষ্টম সংশোধনীর মাধ্যমে এসে 88-তে এই যে এই সংশোধন, এই রাষ্ট্রধর্ম ইসলাম করে দেশের আন্দোলনের যে সূত্রপাত, সেকুলার অসাম্প্রদায়িকতার মধ্যে যে আলোচনা এবং যে আন্দোলনের জন্ম নিয়েছে, সেটা কিন্তু এখনো পরিসমাপ্তি হয়নি। অর্থাৎ আমাদের সংবিধান এবং আমাদের সংবিধানের যে মূলনীতি এবং স্টেট যে পলিসি, এটার সাথে যে সাংঘর্ষিক, এটা এই সংবিধানের মাধ্যমে হয়েছে। এবং আর যে দ্বিতীয় যে কাজটি এখানে হয়েছে উল্লেখযোগ্য, সুপ্রিম কোর্টের আসলে সংবিধানে সুপ্রিম কোর্টের একক এবং ঢাকা শহরে থাকার বিধান রয়েছে। তো এটা জেলা পর্যায়ে নেওয়া বা বিভাগীয় পর্যায়ে নেওয়াতে সুপ্রিম কোর্টের বার কাউন্সিল কর্তৃক বা আইনজীবী, সারা দেশের আইনজীবীরা এটা নিয়ে তুমুল আন্দোলন করেছিলেন এবং এই পদক্ষেপ পরবর্তীতে এটা বাতিল হয়েছে। এবং এটা আজ নবম সংশোধনীতে উপরাষ্ট্রপতির পদকে উপরাষ্ট্রপতি যেই নির্বাচনের যে প্রক্রিয়া, বা উপরাষ্ট্রপতি আগে যে রাষ্ট্রপতি তাকে নিযুক্ত করতেন এবং রাষ্ট্রপতির সম্মতিক্রমে তিনি সম্মতির উপর হিসাব করে তিনি তার শাসনকাল, অর্থাৎ তার অফিসে বিলং করতেন, এটাকে পরিবর্তন করে তারকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতিকে নির্বাচন ব্যবস্থা এবং রাষ্ট্রপতি পদের ন্যায় আবার দুই মেয়াদের বেশি নির্বাচিত না হওয়া এবং রাষ্ট্রপতির নির্বাচনের সময় উপরাষ্ট্রপতির নির্বাচন ব্যবস্থা করা, এটা এটা এই পদক্ষেপ। যদিও এটা দশম সংশোধনীতে, দ্বাদশ সংশোধনী, অর্থাৎ বাংলাদেশের সংসদীয়, যেটা আমাদের নেক্সট ক্লাসের আলোচনা, এই সংবিধানের এই অংশটুকু বাদ দেওয়া হয়েছে। আর যে দশম সংশোধনী, এই দশম সংশোধনীর মাধ্যমে তিনি ওই যে নারীর যে আসন, সংরক্ষিত আসন মহিলাদের ক্ষমতায়নের জন্য, নারীর সংরক্ষিত আসনকে 30টি আসনকে 10 বছরের জন্য পুনরায় আবার ব্যবস্থা করা হয়। তাহলে এই যে সংবিধানের যে 2টা সংসদের তিনি যে 4টা সপ্তম থেকে দশম পর্যন্ত যে সংশোধনী হয়েছে, এই সংশোধনী যদি এগুলি নিয়ে পরবর্তীতে অনেক আলোচনা, সমালোচনা এবং রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণে অনেক বিষয় জড়িত ছিল, তথাপি এখানে যে সেন্সিটিভ যে ইস্যুগুলো, সেগুলো এই বলা বাহুল্য, এই পলিটিক্যাল ক্রাইসিস বা রাজনৈতিক বৈধতা না থাকা সত্ত্বেও এই সংশোধনীগুলো করা হয়েছে এবং এগুলো এখন পর্যন্ত বিভিন্ন প্রশ্নের সম্মুখীন। আচ্ছা, তারপর হচ্ছে প্রশাসনের সামরিকীকরণ। প্রশাসনের সামরিকীকরণ হচ্ছে তিনি তার মন্ত্রিসভায় প্রায় তার শুরু থেকে শেষ পর্যন্ত তার মন্ত্রিসভায় তিনি প্রায় 40 ভাগ মন্ত্রী সামরিক বাহিনী থেকে নিয়োগ দিয়েছেন। তারপরে দেখা যাচ্ছে দেশের যে বড় বড় 22টি কর্পোরেশন, এই 14টি কর্পোরেশনেই সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদেশের যে মিশন, এই মিশনগুলোতে মানে যে 28 জন বিদেশি মিশনে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদেশি মিশনে প্রায় 1/3 বিদেশি যে কূটনৈতিক মিশন, এগুলাতে সেনাবাহিনীর লোকদেরকে নিয়োগ দান করেছেন।
এবং সচিবালয়ের বড় বড় যে 28টি 28 পদগুলো, এখানে 28 জনকে সামরিক বাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং সংসদেও সংসদে সংসদ সদস্য মঈনুদ্দিন আলোচনা মাইনুল আলোচনায় নিয়ে আসছেন দেশের যে ব্যবস্থা, যে পুলিশ, দেশের যে এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ৬৪ জেলার মধ্যে 23 জন এসপি সামরিক বাহিনী থেকে নিয়োগ পাবে। অর্থাৎ প্রশাসনের, যদিও এরশাদের ক্ষমতা আসার অন্যতম, এবং তিনি এই ঘোষণা দিয়েই এসেছেন যে তিনি শাসন ব্যবস্থায়, অর্থাৎ শাসনে সামরিক বাহিনীর যে অবস্থান বা সামরিক বাহিনীর উপস্থিতি এটাকে করে আছে। তাহলে এই বেসামরিকীকরণে তিনি সামরিক বাহিনীর যে প্রশাসনের যে সামরিক বাহিনীর যে অযাচিত যে হস্তক্ষেপ বা এত উপস্থিতি, যেটা সিভিল গভর্নমেন্টকে এখন পর্যন্ত, যেটার কারণে মানে সিভিল গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে অকার্যকর বা অনেক ক্ষেত্রে তাদের সঠিক পন্থা বা সঠিক কাজ করতে পারতেছে না। এই বেসামরিকরণ, অর্থাৎ তারা তাদের অফিস রেখে অন্য অফিসে ডেপুটেশনে নিয়োগ পেয়ে প্রশাসন, সিভিল প্রশাসনে, মিলিটারি প্রশাসন অযাচিত হস্তক্ষেপ হয়েছিল। তারপর এরশাদের বেসামরিকরণ প্রক্রিয়া, এরশাদের বেসামরিকরণ প্রক্রিয়ার মধ্যে আমরা একটু আগে আলোচনা করছি। এরশাদের বেসামরিকরণ মূলত এরশাদ, যে কোনো, শুধু এরশাদ নয়, যে কোনো সামরিক শাসকে প্রথমে তারা ইভেন হুসাইন মোহাম্মদ এরশাদ আছে, তিনি পবিত্র কোরআন শপথ করে বলেছেন তিনি একজন, তিনি রাজনীতিতে কখনো অংশগ্রহণ করবেন না। এবং যদিও এটা নিয়ে অনেক আলোচনা আছে, অনেকে বলছে যে শপথ কোরআন বনুক বলছে, এটা আসলে কোরআন শরীফ ছিলেন না, এটা ছিল অন্য জিনিস। তারপরে তিনি সৈন্য, তার যে 1982 সালের 24 মার্চ ক্ষমতা গ্রহণের সামরিক আইন জারির দুদিনের মাথায় তিনি সেনা সদর দপ্তরের সেনা মিলনায়তনে যে বক্তব্য প্রদান, সেখানে তিনি যে সেনাবাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে যে ঘোষণা দিয়েছেন, আমি একজন সৈনিক, আমি সৈনিক হিসাবে থাকতে চাই। অর্থাৎ তিনি যে কমিটমেন্ট, এটা আসলে শুধু তিনি না, পৃথিবীর যে কোনো দেশেরই যেখানে সামরিক বাহিনী হস্তক্ষেপ বা সামরিক বাহিনী তারা প্রথমে এরকমই বলে, পরে তারা নিজেই এটা ব্রেক করে সিভিল প্রক্রিয়ায়, অর্থাৎ নির্বাচন, তারপরে বেসামরিকীকরণ, নির্বাচন, তারপর সংবিধান সংশোধন, এই কতগুলো কমন জিনিসের মাধ্যমে তারা বেসামরিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। রাজনৈতিক কার্যক্রম শুরুর অনুমতি তিনি এরশাদ, হুসাইন মোহাম্মদ এরশাদ, তার 1 বছরের মাথায়, অর্থাৎ তিনি ঘরোয়া রাজনীতি এবং এবং প্রকাশ্যে রাজনীতি চর্চার অনুমতি দেন। অর্থাৎ 1 এপ্রিল থেকে তিনি ঘরোয়া রাজনীতির অনুমতি, এবং 14 নভেম্বর 1983 থেকে তিনি প্রকাশ্য রাজনীতি করারও ওই সময় অনুমতি প্রাপ্ত হন। 18 দফা তার যে কর্মসূচি, এই কর্মসূচি, এটা মূলত জিয়াউর রহমান, জেনারেল জিয়া তার শাসনামলে 19 দফা দিয়েছিলেন। অনেকেই মনে করে থাকেন জিয়ারকে অনুসরণ করে এরশাদ এই 18 দফা কর্মসূচি দিয়েছিলেন। এই 18 দফা কর্মসূচির যদিও অধিকাংশ জিয়ার সাথে মিলে, কিন্তু বলা বাহুল্য জিয়ার যে বেসামরিকরণ, ওটা ওই পদক্ষেপগুলো জনগণ যত অ্যাকসেপ্ট করেছে, এরশাদের এই পদক্ষেপগুলো 18 দফা অত অ্যাকসেপ্টেন্স পায় নাই জনগণের মধ্যে। তো তিনি এই কর্মসূচির মাধ্যমে এবং এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে যে কমিটি গঠন করেছিলেন, এই কমিটি, বাস্তবায়ন কমিটি, এটার মাধ্যমেই মূলত রাজনৈতিক দল গঠন করে ফেলেছেন। তাহলে স্থানীয় সরকার নির্বাচন, আসলে নির্বাচন হচ্ছে শাসক এবং জনগণের সাথে সম্পর্ক। তো সামরিক বাহিনীর বা সামরিক হস্তক্ষেপের পর প্রথম যে কাজটি করেন, এটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন দেন। ঠিক তেমনি ভাবে এরশাদও 1983 সালের ডিসেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং ফেব্রুয়ারি 1984-তে আপনার পৌরসভার নির্বাচন দিয়েছে। অর্থাৎ জনগণের মধ্যে যখন ভোট বা তাদের স্থানীয় পর্যায়ে প্রতিনিধি
পায় বা তাদের মধ্যে একটা রাজনৈতিক শূন্যতা, ভোটের মাধ্যমে তারা একটা রাজনৈতিক চর্চা করতে পারে, এই হিসাবে সামরিক শাসকরা, জেনারেলরা সামরিক আইন জারি করে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেন। তারপর আরেকটা সামরিক শাসনের বা আমাদের এই শাসন আমলের আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে গণভোট। অর্থাৎ গণভোটের মাধ্যমে তারা তাদের যে শাসন ব্যবস্থা, এটার প্রতি জনগণের আস্থা আছে কিনা এটা আদায় করে। অর্থাৎ গণভোট যদিও সংবিধানে আছে অন্য প্রেক্ষাপটে, কিন্তু সামরিক শাসনকে বৈধকরণ বা নিজের শাসন ব্যবস্থাকে ঠিক রাখার জন্য যে, অর্থাৎ ওই যে ও শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ 1985 সালের 21শে মার্চ যে গণভোট হয়েছেন, এই গণভোটের মাধ্যমে এরশাদ জনগণের হানা ভোটের মাধ্যমে জানতে চেয়েছে কিভাবে মানে তিনি যে তার কার্যক্রম বা বেসামরিকরণ প্রক্রিয়া বা যে তার শাসন আমল, এটা প্রতি জনগণের আস্থা আছে কিনা, যেটাকে অনেক তাত্ত্বিক বিশ্লেষক, রাষ্ট্রবিজ্ঞানীরা, গবেষকরা আইওয়াশ বলে থাকে। এই নির্বাচনে যদিও 94.14% ভোট কাস্টিং এর কথা বলা হয়ে থাকে, তবে এটা নিয়ে বেশ বিতর্ক রয়েছে। এটা সামরিক শাসন বা সামরিক প্রশাসন ব্যবস্থার একটা কূটকৌশল। এই গণভোটেরও তিনি আয়োজন করেছেন। উপজেলা নির্বাচন, অর্থাৎ আমরা আগেই বলেছিলাম এরশাদ তার পূর্ব ঘোষণা অনুযায়ী ওই যে থানাগুলোকে যে 460টি উপজেলা ঘোষিত হয়েছে, তো এই নির্বাচনে উনি প্রথমে এই নির্বাচন তৃতীয়বারের মতো 3বার তিনি এই নির্বাচনের কর্মসূচি দিয়েও নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনের ডেট দিয়েও এটা করতে পারে নাই। 24শে মার্চ 1984-তে প্রথম নির্বাচনের অনুষ্ঠান, তা হয় নাই। 1985 সালের 19 উপজেলা তিনি পারেন নাই। পরবর্তীতে 1985 সালের 16 এবং 20শে মে তিনি উপজেলা নির্বাচন ব্যবস্থা করেন। এখন এই যে উপজেলা নির্বাচন, এই উপজেলা নির্বাচনের কারো কারো মতে এটা গ্রহণযোগ্যতা পেয়েছে এবং তার শাসন ব্যবস্থার এটাকে একটা বিকেন্দ্রীকরণের, এটাকে একটা অন্যতম বৈশিষ্ট্য হিসেবে অনেকে নিয়েছেন। অর্থাৎ তিনি স্থানীয় সরকার ব্যবস্থার কেন্দ্রবিন্দু হিসেবে, নিম্নস্তর হিসেবে উপজেলা পরিষদকেই বেছে নিয়েছেন। এখানে নির্বাচিত একজন চেয়ারম্যান এবং তার সাথে মহিলা সদস্য, আরো যে সদস্য এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলার পর্যায়ে যে 22-26 যে অফিসগুলো আছে, এগুলোর সমন্বয়ে, যে যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে সাচিবিক দায়িত্ব করেন, যে উপজেলা ব্যবস্থা করেছিলেন, যদিও পরবর্তীতে এটা আবার বাতিল হয়েছে, বর্তমানে আবার এই উপজেলা ব্যবস্থা আমাদের শাসন ব্যবস্থা আছে। তারপরে হচ্ছে এরশাদের যে দল গঠন, এরশাদ প্রথমে মূলত জাগ দল বলে 1983 সালে, যার প্রধান উপদেষ্টা উনি ছিলেন এবং সভাপতি ছিলেন রাষ্ট্রপতি, তার সময়ে তার সিলেক্টেড রাষ্ট্রপতি বিচারপতি আহসান উদ্দিন চৌধুরী এই জাগ দল গঠন করেন। এবং এই সময়ে তিনি এরশাদ শুধু তা না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ক্ষমতাকে টিকে রাখার জন্য নতুন বাংলা ছাত্র সমাজ নামেও দল গঠন করছে। অর্থাৎ ছাত্রদের মাধ্যমে তার গ্রহণযোগ্যতা, অর্থাৎ তার রাজনীতিক ভিতকে তৈরি করার জন্য চেষ্টা করেছেন। কি পরবর্তীতে এই যে জাগ দল, এই জাগ দল অন্যান্য যে আরো 4টি দলের সমন্বয়ে 1986 সালের 1 জানুয়ারি জাতীয় পার্টি গঠন করা হয়। এবং এই জাতীয় পার্টি 1986 সালের সেপ্টেম্বর থেকে এরশাদ এই দলের নিজেই সভাপতি বা চেয়ারম্যানের দায়িত্ব অংশগ্রহণ করে। অর্থাৎ দল গঠন, তার দলেই ক্ষমতা পরে জাতীয় পার্টির থেকেই তিনি নির্বাচন করেছেন। এবং এইভাবে তিনি রাজনৈতিক বেসামরিকরণের পক্ষে আসেন। জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ সরকার মূলত সংসদ থেকেই তৈরি হওয়ার কথা। অর্থাৎ সংসদ না থাকলে পলিটিক্যাল ক্রাইসিস, পলিটিক্যাল যে শূন্যতা, এটা হয়। তাই সামরিক শাসকরা বা এরশাদও তাদের সুবিধা মতো সময়ে, জাতীয় সংসদ, যেমন এরশাদের সময়ে 2টা নির্বাচন হয়েছিল। এবং এই যে নির্বাচন, যে
1986 এবং 1988 সালের, যদিও স্বল্পকালীন সময়ে এই এই সংসদের পর যে তৃতীয় যে বাংলাদেশ জাতীয় সংসদ, এই সংসদে বিএনপি এবং তার দলীয় জোটের যে 7 দল এরা অংশগ্রহণ করে নাই। এই দলে এরশাদ 153টা, এই নির্বাচনে এরশাদের দল 153টা আসন পেয়ে 153টা আসন পেয়ে সরকার গঠন করে এবং বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ 76টি আসন, যদিও পরবর্তীতে নভেম্বরে সকল বিরোধী দল পদত্যাগ করেন এবং ফলশ্রুতিতে আওয়ামী লীগ যদিও 76টি আসন পেয়েছেন, কিন্তু তার স্বতন্ত্র এবং অন্যান্যরাও বেশ আসন পেয়ে নিয়ে তাদের প্রায় 94টা আসন তাদের আওতা আসে। তো এই প্রেক্ষিতে তিনি এই সংসদ আর কার্যকর ছিল এটা পরবর্তীতে 1987 সালের 15 অক্টোবর এই এটা বাতিল হতে থাকে। তার পরবর্তীতে তিনি যে আবার চতুর্থ জাতীয় সংসদ, ওইখানে আওয়ামী লীগও না কেউ আর ওই সংসদে অংশগ্রহণ করে নাই। জাসদ রবের নেতৃত্বে একটা জোট ওই নির্বাচনে অংশগ্রহণ করে এবং তারা 19টা আসন পেয়ে বিরোধী দল হিসেবে ওই 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 ওইখানে ওই ওই চতুর্থ সংসদে গঠন করে। পরবর্তীতে এই সংসদও এরশাদ অভ্যুত্থানের সময় আগে ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ঘোষণা করা হয়। তারপরে উপজেলা নির্বাচন তো আমরা বলেছি। উপজেলা নির্বাচন ব্যবস্থা হচ্ছে এরশাদের প্রশাসন ব্যবস্থার রাষ্ট্রপতি নির্বাচন 1987 সালের 25 অক্টোবর এরশাদ রাষ্ট্রপতি নির্বাচন করেন। যদিও অন্যান্য দলের কেউ এখানে অংশগ্রহণ করেনি, তারপরেও 12 জন প্রার্থী ছিলেন এখানে। হচ্ছে এরশাদ এখানে বিপুল ভোটে জয়লাভ করেছিল, কিন্তু যদিও এটার গ্রহণযোগ্যতা ছিল না। এরশাদ বিরোধী আন্দোলন, এখন এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের যে লাস্ট টপিক, এটা ছিল এরশাদ বিরোধী। যদিও আমরা আমাদের 8ম ক্লাসে নেক্সট ক্লাসে 1991 সালের 5ম সংসদে ওইখানেও এটা একটু প্রেক্ষাপট হিসাবে আলোচনা করা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরশাদ বিরোধী যে আন্দোলন, এভাবে এরশাদ তার 1982 সালের 24 মার্চ থেকে 1990 সালের 6 ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিল। এরশাদ বিরোধী যে আন্দোলন, এই এরশাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে যে এটাকে আমরা 69-এর গণ অভ্যুত্থানের সাথেও 69-এর গণ অভ্যুত্থানের সাথেও তুলনা করতে, অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, অর্থাৎ ব্রিটিশ বিরোধী 1947 সালের পর 1947 সাল পর থেকে পাকিস্তান আইয়ুব খানের 12 লৌহমানব আইয়ুবের বিরুদ্ধে যে এই অঞ্চলের মানুষ যে আন্দোলন করেছেন, ওই আন্দোলনের পরে সবচেয়ে বড় বেশি আন্দোলন হচ্ছে এই এরশাদ বিরোধী আন্দোলন। এই আন্দোলনেও 69-এর গণ অভ্যুত্থানে যেরকম ছাত্রদের একটা ভূমিকা ছিল, এই আন্দোলনেও যুবক এবং ছাত্রদের ভূমিকা অত্যাধিক ছিল। এখন এই আন্দোলনের সবচেয়ে যে বড় এই বিউটিটা ছিল আওয়ামী লীগের নেতৃত্বে 83 সালে গঠিত যে 15 দল, পরবর্তীতে এটা ভেঙে 5 এবং 8 দল, এবং বিএনপির নেতৃত্বে যে 7 দল, এই 3 দলীয় ঐক্য জোটের যে রূপরেখা 1990 সালের 19 নভেম্বর গঠিত হয়েছে, এবং তারা এই ঐক্য জোটের বা এদের এই আন্দোলনের মুখেই এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এবং তাদের আন্দোলনের সাবসৃষ্টিকারী দল, অর্থাৎ এখানে শুধু ছাত্ররা যে ভূমিকা রাখছে তা না, এরশাদের বিরুদ্ধে সাবসৃষ্টিকারী দল বাংলাদেশের কৃষক, শ্রমিক যে সংগঠনগুলা এবং ছাত্র, বিভিন্ন পেশার গ্রুপ, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেমন একযোগে পদত্যাগ করছেন 1990 সালের 29 নভেম্বর। তারপরে এভাবে নূর হোসেন এই যে 0 পয়েন্টের এখানে যে নূর হোসেন চত্বর, এখানে নূর হোসেন গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত হোক, এটা তার পিঠে লিখে যে তাকে এরশাদের যে পুলিশ পেটুয়া বাহিনী যে গুলি করেছে, সে ওখানে যে শহীদ হয়েছে, এইটাই এই আন্দোলনের একটা বড় প্রেক্ষাপট। তাছাড়া সবচেয়ে স্মুথ স্পিলনটা হচ্ছে বিএমএ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যে
ডক্টর শামসুদ্দোহা মিলন, এই যে উনি টিএসসির এখানে ওনাকে গুলি করে হত্যা করা হয়, এবং এটাকেই মূলত এরশাদ পতনের অন্যতম একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। তারপরে এই যে সুশীল সমাজ, বিচারপতি, ছাত্র, শিক্ষক, পেশাজীবী, তারপর আমরা সরকারি বেসরকারি ইভেন সেনাবাহিনীর সদস্যরাও এরশাদের ক্ষমতার প্রতি অনাস্থা জ্ঞাপন করেছিল। এইভাবে সৃষ্টিকারী গোষ্ঠী এবং সুশীল সমাজের কাছে এরশাদ পদত্যাগ করতে, পদচ্যুত করতে বাধ্য করেছে। যৌথ ঘোষণা, অর্থাৎ ওই যে আমাদের যে বলছিলাম 19 নভেম্বর যে যৌথ ঘোষণা হয়েছে, এই যৌথ ঘোষণার মাধ্যমে এরশাদের যে তাদের যে কর্মসূচি, এটার মাধ্যমে যে ঘোষণা হয়েছে, এটার কাছে মূলত তার নথি স্বীকার হয়েছে বিচারপতি সাহেব। এবং ওই যৌথ ঘোষণা 3 দলীয় জোটের রূপরেখা অনুযায়ী দেশের তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক মানে নির্বাচন একটা এই একটা বলা বাহুল্য, এখানে একটা কথা মনে রাখতে হবে, এই যৌথ ঘোষণার অন্যতম 2টা লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল গণতন্ত্রের পূর্ণ উদ্ধার এবং এবং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এবং এই ফ্রি ফেয়ার ইলেকশনের লক্ষ্যে দেশের প্রধান বিচারপতিকে এনে দায়িত্ব দেওয়া হয়েছে। এরশাদের বিদায়টা হয়েছিল 4 ডিসেম্বর। তিনি তার পদ থেকে পদত্যাগ গ্রহণ করবে এবং 3 দলীয় ঐক্য জোটের যে রূপরেখা সেই 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 আলোকে তিনি পদত্যাগ গ্রহণ করবেন এবং পদত্যাগের আলোকে দেশের প্রধান বিচারপতিকে এনে উপরাষ্ট্রপতির দায়িত্ব, পরবর্তীতে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব তার হাতের কাছে তিনি পদত্যাগ করবেন এবং তিনি পরবর্তীতে নির্বাচনের ব্যবস্থা করবেন। এইভাবে এরশাদের পতন হয়েছে 6 ডিসেম্বর। তাহলে আজকের ক্লাসে আমরা যে এরশাদের যে সামরিক শাসন ব্যবস্থা, এখানে অনেকগুলো এরশাদ তার ক্ষমতাকে টিকে থাকার জন্য তিনি অনেক যে বেসামরিক গণনা, তিনি একজন সৈনিক, তিনি দুর্নীতি, যদিও দুর্নীতি এবং উন্নয়ন একই সাথে, অনেকে বলে থাকে একই সাথে, ওই সময় যে রূপরেখা হয়েছিল সেই দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেও তিনি পৃথিবীর অনেক বড় বড় দেশের পত্রিকায় হেডলাইন হয়েছে দ্য রিচেস্ট প্রেসিডেন্ট অফ দ্য পুয়ারেস্ট কান্ট্রি, অর্থাৎ গরিব, পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম দেশের সবচেয়ে ধনী যে রাষ্ট্রপতি, সেই হিসেবে তিনি পরিচিতি লাভ করেন এবং তিনি পল্লী বন্ধু, রণবীর হিসেবেও খেতাব প্রাপ্ত হন। তাহলে এরশাদ সামরিক বাহিনীর যে ক্ষমতা, সামরিক বাহিনী যতই বেসামরিক করো বা যতই উন্নত পদক্ষেপ নেয়, কিন্তু একটা না একটা সময় পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখব সামরিক বাহিনী তার ক্ষমতা থেকে হতে হয়। এবং এরশাদের বেলায় তিনি একমাত্র বাংলাদেশের এই পর্যন্ত রাষ্ট্রপতি যে জনগণের অভ্যুত্থান বা জনগণের আন্দোলন, রাজনৈতিক আন্দোলনের অভ্যুত্থানের মধ্যে তার বিদায় হয়েছে। তাহলে আজকের ক্লাসে আমরা যে আলোচনাটুকু করেছি, এই আলোচনা মূলত আমরা 3টে বিষয় আলোচনা করেছি। এরশাদ কিভাবে ক্ষমতা গ্রহণ করেছে এবং সেই প্রেক্ষাপট এবং তার যে ক্ষমতাকরণের বেসামরিকরণের যে প্রক্রিয়া, এবং শেষের দিকে আমরা এরশাদ কিভাবে পদচ্যুত হয়েছে এবং তার যে কৌশল, এই কৌশলগুলো তিনি বলছেন আমি সৈনিক হিসেবে থাকতে চাই। তিনি একদিন তিনি অর্থনৈতিক কিচ্ছু সাধনের জন্য অফিসে সাইকেল পর্যন্ত চালিয়ে গিয়েছিলেন জনগণের সহমর্মিতা পাওয়ার জন্য, যদিও পরে তার ব্যক্তিগত জীবন এবং দেখা যাচ্ছে এগুলা আসলে এক ধরনের লোক দেখানোর জন্য। আর এরশাদের এই পতনেরও বিভিন্ন যে কারণ, এই কারণের অন্যতম কারণ হচ্ছে সেনাবাহিনীকে সিভিল প্রশাসনে অত্যাধিক অংশগ্রহণ এবং যে অর্থনৈতিক যে বিপর্যয়। এক রিপোর্টে দেখা গিয়েছে 1972 সালের পর যেখানে 72-এর পর থেকে আমাদের জিডিপি ছিল 6, এই সময় এরশাদের এই সময় এটা 3% নেমে আসছে এবং এই 9 বছরে মানুষের মাথা পিছু আয় মাত্র 35 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে দেশের যদি গণতান্ত্রিক সরকার না থাকে এবং রাজনৈতিক ক্রাইসিস থাকে, তাহলে ওই সময় কিন্তু শাসন ব্যবস্থা উন্নতি বা হতে পারে না। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে হচ্ছে। আমি আশা করি যে রেফারেন্সগুলো দিয়েছি এগুলা দ্বারা তোমরা উপকৃত হবে এবং এগুলা তোমরা দেখে নিবে, তাহলে তোমরা পুরো জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে।